ইফাত হিথ্রো বিমানবন্দরে ল্যান্ড করলো ভালোভাবেই। এয়ারপোর্টের সব ফর্মালিটি শেষ করে ইফাতকে একা একাই ট্যাক্সি বুক করে নিজের অ্যাপার্টমেন্টে আসতে হলো। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে কল করলো বাড়িতে। সবার সাথে কথা বলা শেষ করে এরপর কল করলো ঋতুর ফোনে। ধরেই ঋতু হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো। কান্নার চোটে ভালোভাবে কোনো কথা বলতে পারল না। ইফাত একটু একটু যা শুনলো তাতে বলল ঋতু গত রাতে এক ফোঁটাও ঘুমোতে পারেনি, ওকে ভীষণ মিস করেছে। ঋতু কাঁদছে বলে ইফাতের ভীষণ খারাপ লাগলো। ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ঋতুর কান্নাকাটি পুরোপুরি থামলো না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদলই। আপ্লুত ঋতুর সাথে কথা বলা শেষ করে ফোন রাখার পরই ইফাদের মনে হলো সে একা, বিচ্ছিন্ন। পরিবার থেকে, প্রিয়তমা স্ত্রী থেকে ভেবে ইফাদের দুঃখ প্রবল হলো। তবে একটা কথা ঠিক, ওর এবারে দেশে যাওয়াটা মোটেও বিফলে যায়নি। ঋতুকে সে নিজের করতে পেরেছে, ওর প্রতি নিজের অনুভূতি ভালোবাসাটুকু বোঝাতে পেরেছে। এটাই তো ওর বড় পাওয়া, যার জন্য অভিমান করে দেশ ছেড়েছিল সে। এটা ভেবে স্বস্তি পেল ইফাত। সহানুভূতি হলো হৃদয়ে। দূরত্ব আগেরবার দুজনকে বিচ্ছিন্ন করে দিলেও এবারে দূরত্ব তাদের এক করে দিল। চাকচিক্যে ঘেরা লন্ডন শহরে ইফাত একা নিজের ক্যারিয়ার গোছানোর কাজে ব্যস্ত। সারাদিন থিসিস রিসার্চ ল্যাবের কাজে ভীষণ ব্যস্ত থাকতে হয় ওকে। তবে এর মধ্যে ঋতুর সাথে কথা বলার জন্য সময়টা ঠিক বের করে নেয়। ঋতু এখন পুরোপুরি ডুবে গেছে ইফাতের প্রেমে। ভালোবাসার রঙিন স্বপ্নগুলো সাজিয়েছে তার একটা মাত্র পুরুষকে নিয়ে। বিগত দিনে নিজের কৃতকর্মের জন্য লজ্জার সাথে সাথে ওর হাসিও পায়। এই সাদাসিধে লোকটাকে এত দূরে ঠেলে দিয়েছিল ভেবে দুঃখ হয়। নিজের বাচ্চা কাচ্চাদের সে কি গল্প শোনাবে? তাদের মা তাদের বাপকে কষ্ট দিয়ে দিয়ে ঝাঁঝরা করে ছেড়েছে বিয়ের প্রথম বছর। এরপর আবার তাদের মাই এই লোকের ভালোবাসা পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গিয়েছিল, বেহায়া হয়েছিল। ইস, কি লজ্জার ব্যাপার। ছুটির দিনগুলোতে কোনো কাজ রাখে না ইফাত। বেশিরভাগ সময় পরিবার আর ঋতুকেই দেওয়ার চেষ্টা করে সে। দুজনে জমিয়ে রাখা টুকটুক গল্পতেই কেটে যায় দীর্ঘ সময়। একদিন ইফাত ঋতুকে নিয়ে একটা স্বপ্ন দেখে। ঘুমের মধ্যে সে দেখে ইফাদের সাথে ফোনে কথা বলতে বলতে ভার্সিটি থেকে ফেরার পথে ঋতু আবারও রিক্সা থেকে পড়ে মাথা ফাটিয়ে ফেলেছে। রাস্তার লোকজন ধরাধরি করে ওকে হসপিটালে নিয়ে যাওয়ার পর যখন ঋতুর জ্ঞান ফেরে তখন কাছের সব আপনজনদের চিনতে পারলেও ইফাতকে সে চিনতে পারে না। সবাই ওকে বোঝানোর চেষ্টা করলেও কাজ হয় না। ঋতু ইফাতকে ভয় পেতে থাকে, স্বামী হিসেবে মেনে নিতে চায় না, কাছে আসতে চায় না, ওকে ভালোবাসে না। এমন অদ্ভুত এক ভয়াবহ একটা স্বপ্ন দেখে ইফাত ঘুম থেকে ধরফড়িয়ে উঠে বসে। আতঙ্কে ওর শরীর ঘামে ভিজে যায়। ঢকঢক করে এক গ্লাস পানি খায়। ফোন হাতে নিয়ে সময় দেখে। দেশে এখন গভীর রাত। ওর মন উচাটন হয়ে আছে। কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগে এরপর ফোন করে ঋতুকে। ওর ঘুমো ঘুমো গলা শোনা যায় ওপাশ থেকে। ইফাত উত্তেজিত কণ্ঠে বলল, তুমি ঠিক আছো? ভালো আছো? এই মেয়ে। ঋতুর ঘুম কেটে যায় ইফাদের গলা শুনে। উঠে বসে বিছানাতে উচ্চাটন কণ্ঠে বলে, আমি ঠিক আছি। আপনি এভাবে কথা বলছেন কেন? কি হয়েছে? ইফাত একটু শান্ত হয়, স্বস্তি পায় ঋতুকে সুস্থ স্বাভাবিক পেয়ে। একটু থেমে নিজেকে ধাতস্থ করে ম্লান গলায় বলে, হুম, না কিছু হয়নি, আমি ঠিক আছি। ঋতুর সন্দেহও দূর হলো না তাতে। তাহলে এভাবে কথা বলছিলেন কেন? কি লুকাচ্ছেন বলুন তো? আমি আসলে তোমাকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখেছি। বাজে স্বপ্ন? হুম। কেমন বাজে স্বপ্ন? ইফাত প্রথমে বলতে চাচ্ছিল না, কিন্তু ঋতু জানতে আগ্রহী কি এমন স্বপ্ন যেটা দেখে এই অসময়ে তার স্বামী আটকে উঠেছে, ভয় পেয়েছে ওকে নিয়ে। ওর নাছোড়বান্ধা জেদের কাছে পরাজিত হয়ে ইফাত স্বপ্নটা খুলে বলতে ঋতু হেসে ফেলল, যেন খুব মজা পেয়েছে এমন করে বলল, আপনি যে ভিতর ডিম সেটা তো জানা ছিল না। আহারে। ইফাত গম্ভীর কণ্ঠে বলল, আজে বাজে কথা বলো না, আমি সিরিয়াস। এরকম একটা স্বপ্ন তুমি দেখলে কি করতে? আমি যদি এভাবে তোমাকে ভুলে যেতাম। বাকিটুকু শোনার আগেই ঋতুর মুখ কালো হয়ে গেল। ইফাতকে থামিয়ে দিল, বলল, আচ্ছা, আজে বাজে কথা বলবো না আর। আপনি উল্টাপাল্টা কথা বাদ দিন। কাঁদো কাঁদো শোনালো ওর গলা। ইফাত হাসলো মনে মনে। এই মেয়ে ওকে কতটা ভালোবাসে ও জানে। সেদিন পেঁয়াজ কুচি করতে গিয়ে হাত কেটে গেছিল, এটা শুনে ঋতুর অবস্থা খারাপ।
এক সপ্তাহ ফোন দিতে পারেনি সে। দিলে ঋতুর মন খারাপ করা কথা আর কান্নাকাটি শুনতে হয়েছিল। ইফাত ফুস করে শ্বাস ছাড়ে। ঋতুকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে। হেডবোর্ডে হেলান দিয়ে বসে জিজ্ঞেস করে, তোমাকে নিয়ে আসি, আসবে তো? কোথায়? আমার কাছে, এখানে। তোমাকে নিয়ে আসার ব্যবস্থা করি। আমার একা থাকতে ইচ্ছে করে না। মৃদু চমকালো ঋতু। ইফাতের আকুলতা স্পষ্ট টের পেল। ইচ্ছে করলো এখনই ছুটে চলে যেতে, কিন্তু পরক্ষণেই সবাইকে ছেড়ে যেতে হবে ভেবে হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। অনেকক্ষণ ভেবে চিনতে এরপর বলল, হুম, সবাইকে ছেড়ে ওখানে আমি কিছুতেই থাকতে পারবো না। ঋতুর কথা শুনে হতবিহ্বল হলো ইফাদের মুখ। বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে থাকবে, এটাই তো জগতের চিরাচরিত নিয়ম। কিন্তু ঋতু উল্টো কথা বলছে। এতগুলো দিন আলাদা থেকে যতটা কষ্ট পেয়েছে, আবারও তার পুনরাবৃত্তি করতে চাইছেন। ইফাত মৃদু হাসল, এরপর দীর্ঘশ্বাস ফেলল। সবার জন্য চিন্তা, আমি তোমার কেউ না? ঋতু ওর অভিমান বুঝল, নিম্ন স্বরে বলল, আপনার জন্য আমি কতটা চিন্তা করি আপনি সেটা জানেন না, বুঝবেনও না। ইফাত ঠান্ডা মিশ্রিত কণ্ঠে বলল, তাই বুঝি? হুম। তাহলে সমস্যা কোথায়? চলে আসো না ঋতু। ঋতুর মুখ ফ্যাকাশে হয়ে গেল, কান্না পেল ভীষণ। একদিকে ইফাত, অন্যদিকে সুন্দর দুটি পরিবার। কি করবে ঋতু? কি করা উচিত ওর? এদের সবাইকে ছেড়ে অন্য দেশে সে যেতে চায় না। ইফাদের সাথে একসাথে তবে এখানেই থাকতে চায়, এই ঘরটাতে, এই দক্ষিণা হাওয়ার ঢোকা বারান্দাটাতে। ছাদের বেলিফুলের সুগন্ধ, মেঘলা আকাশ, ঝুম বৃষ্টি, শান্ত বিকেলে আকাশে উড়া ক্লান্ত পাখি, গোধূলি বিকেল, রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাওয়া, রিকশায় চড়া, বাবা বোন, ফুপু, ইফতি, রুপির মতো বোন, 3 শাশুড়ি থেকে পাওয়া মায়ের স্নেহ। এদের সবাইকে ছেড়ে কোথাও গিয়ে শান্তি পাবে না, কোথাও না। ঋতু হতাশ নিঃশ্বাস ফেলল, মন খারাপ করা গলায় বলল, আমার সবাইকে ছেড়ে যেতে খারাপ লাগবে। এইখানে সবাইকে দেখতে পাবো যে কোনো সময়, কিন্তু ওখানে তো চাইলেও সেটা পারবো না, তাই না? তবে আপনি এভাবে চাইলে আমিও না করতে পারবো না। ছোট থেকে যৌথ পরিবারে বেড়ে উঠেছি, একগাদা ভাই বোন নিয়ে থেকেছি, এদের মায়া কাটানো অসম্ভব। ওকে তুমি যখন চাইছো না তখন জোর করব না। ঋতু ইতস্তত করল। আপনি কি রেগে গেছেন? আমি আসলে ইফাত তীক্ষ্ণ গলায় বলল, আমি বুঝি সবাইকে ছেড়ে থাকা কতটা কঠিন? রাগ করেননি তো? ঠিক সেই মুহূর্তে ইফাত ভেবে ফেলল ঋতুর পাসপোর্ট আর অন্যান্য কাগজপত্র করে রাখবে। যদিও কখনো আসতে চায়, নিজে থেকে আগ্রহ দেখায়, চট করে নিয়ে আসার ব্যবস্থা করবে। ঋতুর প্রশ্নের জবাবে একটু হেসে বলল, না, একটু রাগ করিনি। ঋতু শুনে খুশি হলো, বিগলিত স্বরে বলল, আপনার ওখানে ফ্রেন্ড সার্কেল নেই? আছে। ঋতু আগ্রহী গলায় জিজ্ঞেস করলো, আপনি ওখানে গেলে আপনার ফ্রেন্ড সার্কেল আমাকে নিয়ে কানাঘুষা করবে না, দেশে যেমন সবাই করতো? আহমকের ন্যায় কথা শুনে ইফাত রেগে গেল। মানে সিরিয়াসলি? এখানে যারা আসে অধিকাংশই বিবাহিত, সবাই তাদের ওয়াইফ সঙ্গে নিয়ে এসেছে। কই, কেউ তো কাউকে নিয়ে কানাঘুষা করে না। ঋতু থতমত খেল, বুঝতে পারল ও একটা আজগুবি প্রশ্ন করেছে। বিদেশে পরত পক্ষে কেউ কারো বিষয়ে নাক গলায় না, কারো এত সময়ও নেই। ঋতু সিরিয়াস ভাব কাটিয়ে বলল, আপনি তাহলে একাই সিঙ্গেল সিটিজেন? ইফাত ভার গলায় বলল। হুম। বেশ হয়েছে। ইফাতের গলার স্বর এবার নিচু হলো। আমার তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে, দেখতে ইচ্ছে করছে। ভিডিও কল দেব? কমফোর্টেবল নই, হতেও চাই না, ফেক লাগে। আমি জলজান্ত ঋতুকে দেখতে চাচ্ছি, যেটা এই মুহূর্তে সম্ভব নয়। ঋতু, হুম। আই ওয়ান্ট এ কিস, এক্ষুনি, এই মুহূর্তে। ঋতু সম্পিত ফিরে এলো ইফাদের কথা শুনে। নাক গলা গোলাপি হয়ে ও গেল লজ্জার জোরে। শিরশির করে উঠল হাত পায়ের তালু। কথা বলতে পারল না কয়েক মুহূর্ত। একটু ধাতস্থ হয়ে লাজুক কণ্ঠে বলল, বাজে কথা রাখুন তো। এটা বাজে কথা? আমি বাজে? থুর, কখন বললাম? বলনি, তাহলে তো হলোই। একটা কিস, এটাও চেয়ে নিতে হয়। আমার ভাগ্য খারাপ। ইফাদের কাতর গলা। ঋতু কি বলবে ভেবে পেল না, লজ্জায় পাথর হয়ে বসে রইল। দুজনের মধ্যে যোজন যোজন মাইলের দূরত্ব। ঋতুর বুক চিরে দীর্ঘশ্বাস নেমে এলো। ওর দৃষ্টি অন্ধকার আকাশে, কানে ফোন। মন দিয়ে প্রিয়তম মানুষটার সব চাওয়া পাওয়া, অভিযোগ, আকুলতা শুনছে। এই মেয়ে, কথা বলো। চুপ করে থাকার জন্য বউ এনেছি,
বউরা থাকবে এক ধাপ এগিয়ে, যাতে স্বামীরা কিছু বলার আগেই তা বুঝে যায়। থামুন ফাজিল লোক। ফাজিলের কিছুই দেখোনি তুমি, একটা চুমু চেয়েছি, তাও কত তালবাহানা করছো। এই ফাজিল এখন দেখো কি করে। কি করবে? তোমাকে লজ্জা দেবে। ইফাতের রাগান্বিত কণ্ঠস্বর ঋতু বিভ্রান্ত হলো। বাচ্চাপো কথাবার্তা আবদার কাছে থাকলে ঋতু কার্পণ্য করতো না, কিন্তু এখন কিভাবে? ফোনে আবার চুমু দেওয়া যায় নাকি? ও যখন এসব ভাবনায় মগ্ন, ওদিক থেকে ইফাত তখনও ফিসফিস করে বলছে। ওয়ান কিস প্লিজ। বলতে বলতেই গাঢ় করে চুমু খেলো ফোনের মধ্যে। ঋতুর চোখ মুখ লাল হলো, কান টান গরম হয়ে গেল। ফোন সরিয়ে ফেললো। ভাবটা এমন যেন ইফাত বাস্তবিকই ওর কানে চুমুটা খেয়েছে। ঋতু দু হাতে মুখ ঢেকে বসে রইল কতক্ষণ। ওর ভালো লাগছে, অন্যরকম ভালো লাগা। প্রেমে পড়ার মতো অদ্ভুত অনুভূতি হচ্ছে, যদিও প্রেমে সে অনেক আগেই পড়েছে, তবু এটা নতুন এক অনুভূতি। ওদিকে ইফাত ফোন কাঁপিয়ে হাসে। ঋতু ওর নিষ্ঠুরতা দেখে গাল ফুলিয়ে ফেলল। ফোন কেটে দিল। ফাজিলটা হাসুক গিয়ে। সময় বহমান চলছে নিজ গতিতে, নিজ স্রোতে। ক্যালেন্ডার বদলেছে কয়েকটা। ঋতু ইফাতের জীবন নিজস্ব ধারায় চলছে। নতুন করে তেমন কোনো পরিবর্তন আসেনি। ইফাত এখন পুরোপুরি গবেষণার কাজে ব্যস্ত। অন্যদিকে ঋতু এবার অনার্স থার্ড ইয়ারের পরীক্ষার্থী। পড়াশোনাটা ঋতু মূলত নিজের জন্য করে না, করে ইফাতের জন্য। ওর বকা খাওয়ার ভয়ে বইয়ে মুখ গুজে বসে থাকতে হয় ঋতুকে। পড়াশোনার প্রতি ঋতুর অবহেলা ইফাত একদম নিতে পারে না। মেয়েটা দিন দিন ওকে যত বাঁধনে বেঁধে ফেলছে, ঠিক ততটুকুই দূরে চলে গেছে এই পড়াশোনা নামক জিনিসটা থেকে। তাই সে স্পষ্ট বলে দিয়েছে, ঋতু যদি এভাবে চলতে থাকে, সে যদি ঠিক করেই থাকে পড়াশোনা আর করবে না, তাহলে ওর উপর থেকে সব আশা ভরসা হারিয়ে ফেলবে ইফাত। আর যেখানে আশা ভরসা নেই, সেখানে হয়তো সময় নষ্ট করবে না সে। এই হুমকি শুনে ঋতুর একটু কাণ্ডজ্ঞান হয়েছিল, তাই মনের বিরুদ্ধে গিয়ে হলেও সে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে। সামনের মাসেই ওর পরীক্ষা। এতদিন পড়াশোনার ধারে কাছেও যায়নি ঋতু, তাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কি ভুলটাই না এতদিন করেছে সে। অল্প সময়ে এই লম্বা সিলেবাস শেষ করা অসম্ভবই বটে, তবে ইফাত ওকে গাইড করেছে। বলেছে প্রথম থেকে পড়াটা ধরতে, ভাগাভাগি করে প্রতিটা সাবজেক্ট পড়লে অনেকটাই কভার করা যাবে। ঋতু ওর কথা মতোই রুটিন করে পড়ছে, কিন্তু ওর মনোযোগ নেই পড়ায়। মন নামক শত্রুটা সব সময় পড়ে থাকতে চায় ইফাতের কাছে। এই পরীক্ষার দোহাই দিয়ে ইফাত সারাদিনে একবার কল দেয় ওকে, তাও 5 মিনিটের বেশি 1 সেকেন্ডও কথা বলে না। এতদিন ঘন্টার পর ঘন্টা যেখানে কথা হতো, সেখানে এখন 5 মিনিট কথা বলে ঋতুর কিছুতেই মন ভরে না। খুব রাগ হয় ওর ইফাতের প্রতি। লোকটা বড্ড বেশি করছে ওর প্রতি। ঋতু একদিকে পড়ার কষ্টে কাঁদে, অন্যদিকে স্বামীর দুঃখে কাঁদে। এভাবে কেটে গেল 2 সপ্তাহ। এর মধ্যে ইফাতের সঙ্গে ঋতুর কথা হলো 14 দুগুণে 5, অর্থাৎ 70 মিনিট। এই অল্প সময়ের কথায় ঋতুর মনের কানাকড়িও ভরে না। মন খুলে কথা না বলতে না পারায় ঋতুর মন ভালো নেই। ইফাত কি এখন অন্য কাউকে পেয়ে গেছে যে ঋতুর সঙ্গে আগের মতো কথা বলে না, বাহানা করে? এই সন্দেহের বর্ষবর্তী হয়ে ঋতু একদিন ওকে জেরা করল এবং ইফাতের উত্তর শোনার আগে নিজেই ঝরঝর করে কেঁদে ফেলল ফোনে। ইফাত হাসবে না কাঁদবে বুঝতে পারল না। ছোট্ট করে ধমক দিল বইয়ের বাচ্চামো আচরণে। ঠাট্টা করে বলল, তুমি যদি ভালো সিজিপিএ তুলতে না পারো, তাহলে অবশ্যই আমি অন্য কিছু ভাবতে বাধ্য হব। ঋতু তৎক্ষণাৎ কান্নাকাটি থামিয়ে ফেলল। বিস্ময়ে এ কথা শুনে বলল, হবেন কি? হয়েই তো গেছেন। আমি এখন পুরনো হয়ে গেছি না? হবই তো। সুন্দরী দেখলে কার আর মাথা ঠিক থাকে? ইফাত মজা পেল, কেসে বলল, ওই যে কাঁচা বাজারে পুঁটি মাছ ওয়ালিটা, সে এখন আমার ঘাড়ে এমনভাবে চেপে বসেছে যে সুন্দরীদের দিকে ঘাটটা ফেরাতেই দেয় না। তুমি কি হয়ে তাকে একটু বলে দিবে? ঋতু কটমট করে বলল, কি বলে দেব? বলবে অনুগ্রহ করে আমাকে যাতে সুন্দরী রমণীদের দিকে একটু তাকাতে দেয়, একটু অনুগ্রহ যাতে করে, নয়তো এই নরাধমের জীবন যৌবন সব নিরামিষের মতো কাটবে। ঋতু মুখ হা হয়ে গেছে, রাগে শরীর কাঁপছে। ইফাতের সব চুল ছিঁড়তে ইচ্ছে করছে, গলা টিপে ধরতে ইচ্ছে করছে। এত বড় সাহস অঙ্কসারের, ওকে এসব কথা বলছে। বিয়ে করা বউকে নির্লজ্জতার মাত্রা ছাড়িয়ে গেছে।
এসব নিকৃষ্টতার জন্য আবার অনুমতি চাইছে। ঋতু তেলে বিগুড়ে জ্বলে উঠল। ইফাদের মতো করে সে দাঁতে দাঁত চেপে বলল, অনুগ্রহ চাওয়ার কিছু নেই, অনুমতি দেওয়া হলো। সেই সাথে আমাকে অনুমতি দিন, আমারও তো জীবন যৌবন আছে, তাই না? ইফাত শোনার সাথেই প্রকাণ্ড এক ধমক দিল ঋতুকে। ফোনের এপাশে ঋতু কেঁপে উঠে কথা বলা ভুলে গেল কিছুক্ষণ। এরপর নিজেকে সামনে কান্না আটকে বলল, ফোন রাখছি, আর কখনো ফোন করবেন না। বলে কেটে দিল। ইফাত ধমকটা দিয়েই বুঝতে পারল সে একটু বেশিই করেছে। ঋতু তো ওর সঙ্গই চাইছিল, ওর সাথে কথা বলার জন্য একটু সময় চাইছিল, সেই তো বাড়াবাড়িটা করেছে, বউকে নিয়মের মধ্যে ফেলে দিয়েছে। উল্টোপাল্টা সন্দেহ হওয়াটা তো স্বাভাবিক। এর মধ্যে ও আবার আগুনে ঘি ঢেলেছে সুন্দরী রমণীদের কথা বলে। মেয়েটা ওকে এত ভালোবাসে, আর ও কিনা এভাবে বকলো। ঋতু নিশ্চয়ই কষ্ট পেয়েছে। ইফাত ফোন ব্যাক করলো আবার। ঋতু 5 বারের মাথায় রিসিভ করে বলল, সমস্যা কি? অনুমতি তো দিলাম, যা খুশি করুন। আমাকে ফোন দেওয়ার মানে কি? ইফাত লজ্জিত বোধ করলো। ছি, ঋতু ওকে নিয়ে এসব ভাবে? ও তো ঠাট্টা করছিল। একরাশ অস্বস্তি এসে ভর করলো ওর মনে। ব্যাকুল কণ্ঠে বলল, সরি, 100 বার সরি। আমার নাক কান কেটে নাও, যা খুশি করো। এরপরও ক্ষমা প্রার্থনা করছি। ঋতু খ্যাপা বাঘিনীর ন্যায় বলল, আমাকে এসব বলছেন কেন? আমার কি? আমি কে? ইফাত বউয়ের রাগ বুঝতে পারল। ওর কথার মাঝখানে গলা নরম করে বলল, তুমি ঋতুই তো আমার সব। তোমার অভাবে কত পুষ্টিহীনতায় ভুগছি আমি। এত রাগ করে না মিষ্টি বউ। ঋতু তাতেও গলল না। কিসের বউ? কে বউ? আমি কখনো বউ না। কোনো স্বামী তার স্ত্রীকে এভাবে বলে না। আবার কেঁদে ফেলল ঋতু। ইফাত অসহায় বোধ করল, বোঝানোর চেষ্টা করে বলল, যে তোমাকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না, সেই তুমি এভাবে সন্দেহ করলে মাথাটা গরম হবে না? বলো, ভুল করেছি, ক্ষমা করে দাও। তুমি রেগে থাকলে আমার চোখে ঘুম আসবে না। এ কথা শুনতেই ঋতুর মনটা নিমিষেই গলে গেল। চোখ মুখ মুছে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। ইফাত হাসি চেপে বলল, রাগ কমলো? কমেছে। ইফাত ফুস করে শ্বাস ছেড়ে বলল, আজ অনেকক্ষণ কথা বলবো। দরকার নেই, ফোন রাখছি, ঘুমান। ইফাত অনুনয় করল, প্রমিস, তোমার পরীক্ষাটা শেষ হয়ে গেলে আগের মতো সময় দেব তোমাকে। এখন কেন সময় কম দিই সেটা তো জানো তুমি। ফোনে এত সময় নষ্ট করাটা তোমার জন্য ক্ষতি। এই কটা দিন কষ্ট করে পড়াশোনাটা করো, দেখবে পরীক্ষার ফলটা ভালো হবে। তোমার কি ইচ্ছে করে না আমাকে একটা ভালো রেজাল্ট উপহার দিতে? ঋতু মুখ ফুলিয়ে বলল, করে। এই তো ভালো মেয়ে, অনেক ভালোবাসা। ঋতু শান্ত হলো। এখন রাখবো? ইফাত হাসল। আজ আর একটু থাকো, কাল থেকে ভালোভাবে পড়বে। পড়বো। ঋতু খুশি হলো। রাগ টাগ সব ধুয়ে মুছে গেল। ইফাদের অনুরোধ রক্ষা করলো, যদিও ইচ্ছেটা ওরই বেশি। ইফাত সারাদিনে কি করেছে, খেয়েছে, পড়াশোনা কতদূর, এগুলো সেসব নিয়ে আলোচনা শুরু করলো। প্রেমের কথাও হলো কিছুক্ষণ। অনেকটা সময় পেরিয়ে গেল। রাত গভীর হলো। ফোনে কথা বলতে বলতে ঋতু কখন যে ঘুমিয়ে পড়ল টের পেল না। ইফাত নিজেই বকবক করতে করতে যখন অভ্যাস থেকে সাড়া পেল না, তখন ও আপন মনে হেসে ফেলল। ঋতু কখনোই ওর ফোনে কাটে না, সব সময় ওকেই কাটতে হয়। ওর খ্যাপা বউটা শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে ভেবে স্বস্তি পেল। ঋতুর ঘুমন্ত চেহারাটা দেখার ইচ্ছে তীব্র হলো। ইফাত চোখ বুজে ইমাজিন করে নিল ঘুমিয়ে থাকা অভিমানিনীকে। ঋতুর 3rd ইয়ারের পরীক্ষা শেষ হয়েছে 2 দিন আগে। এখন ওর স্বস্তি। তখনই খবরটা এলো ঈশিতা মা হবে, বিয়ের দীর্ঘ 6 বছর পর। খবরটা শুনে ঋতু ভীষণ আনন্দিত। সে খালা হবে, কতদিনের স্বপ্ন ওর। তবে সবচেয়ে বেশি খুশি হলো বড় আপু মা হবে বলে। ঈশিতার কতদিনের স্বপ্ন, আকাঙ্ক্ষা। বিয়ের মাস 6 পর থেকেই ও মা হতে চেয়েছে। সেজন্য কত কান্নাকাটি অনুনয়, কিন্তু এজাজ চায়নি বউ এর পড়াশোনা ছেড়ে ছুড়ে বাচ্চা সামলাক। যে নিজেই এখনো বাচ্চার মতো আচরণ, সে কিভাবে বাচ্চা মানুষ করবে? এ নিয়ে সে সময় দুজনের মধ্যে বাকবিতণ্ডাও হয়েছিল। তবে এটা সত্যি, এজাজ ঈশিতাকে বড্ড ভালোবাসে, চোখে হারায়। তাই সেই শর্ত দিয়েছিল গ্র্যাজুয়েশন শেষ করলে তবেই বাচ্চা নেবে। ঈশিতা গ্র্যাজুয়েশন শেষ করেছে, এজাজও তার কথা রেখেছে। ঋতুর মনে তখনই চিন্তাটা এলো, ওর আর ইফাদের বিয়েটাও কয়েক বছর পেরিয়ে গেছে। ওরা বাচ্চা নেবে কবে? ও মা হবে কবে? ইফাত কবে বাবা হবে?
এতটা সময় পেরিয়ে গেল, এই চিন্তাগুলো তো প্রশ্রয় পায়নি ওর মনের মধ্যে। হ্যাঁ, মাঝে মধ্যে ওকে ঝুঁকি দিত, কিন্তু ভাবনাটা ডালপালা মেলেনি কখনো। কিন্তু ঈশিতা মা হবে শুনে এবার ঋতুর মনেও মা হওয়ার প্রচণ্ড ইচ্ছে জাগলো। ইফাতকে সে কথা বলতে ওর লজ্জা লাগছিল, কিন্তু ওর ইতস্তত ভাব আর লাজুক গলা শুনে ইফাত যখন ওকে চেপে ধরল, তখন কোনো মতে সুপ্ত চাওয়াটা জানালো ঋতু। জানিয়ে ফোন কেটে দিল। এত লজ্জা মনে হয় না কখনো পেয়েছে ঋতু। ঘোরের মাথায় ও বেবি কবে আসবে সে এটাই জিজ্ঞেস করেছে ইফাতকে। ইস, কি লজ্জা! অনেকক্ষণ দুহাতে মুখ ঢেকে বসে রইল ঋতু। টুংটাং করে নোটিফিকেশন বেল বেজে উঠতে ও আবার ফোনটা হাতে নিল। ইফাত মেসেজ করেছে। ঋতু ভ্রু কুঁচকে গেল। কল না দিয়ে মেসেজ কি এমন লিখল? ঋতু আগ্রহ নিয়ে মেসেজটা ওপেন করে পড়ল। ছোট্ট করে লেখা, মা হওয়ার মতো অতীব সুন্দর আর চমকপ্রদ ব্যাপারটাকে ইমাজিন করে ঋতু বালিশে মুখ চেপে লজ্জায় লাল হয়ে গেল। ইফাতের অনুমতি না নিয়ে বান্ধবীদের সাথে শহরের বাইরে বেড়াতে যাওয়ায় ঋতুকে খুব ছেড়েছে ইফাত। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হলেও শেষ হলো ইফাত দেশের না ফেরার কাহিনীতে। দুজনের কেউই কম যায় না। ইফাত বলেছে সে ঋতুকে নিজের কাছে নিয়ে আসবে, কিন্তু এতেও ঋতুর নাছোড়বান্দা। সে সবাইকে ছেড়ে কিছুতেই যাবে না। এসব নিয়ে বাকবিতণ্ডার জের ধরে ঋতু ফোন কেটে দিয়েছে। ইফাতও রাগ করে আর কল ব্যাক করল না। এই মেয়ে ইদানিং ওর কথা শুনছে না, বড্ড অবাধ্য হয়েছে। ওর অবাধ্যতার লাগাম টানার সময় এসে গেছে। পরপর দুদিন রাগ ভুলে ঋতু নিজেই ইফাতকে ফোন করল। ইফাত ধরল, তবে খুব ব্যস্ততা দেখালো, যার জন্য ঋতুর রাগ আরও বেড়ে গেল। তাই ওকে বিরক্ত করবে না বলে ঠিক করল। দীর্ঘশ্বাস ফেল সন্তর্পণে। ইফাদের এমন ব্যবহার বাড়ির ছোটদের সাথে শেয়ার করার পর রুফিয়া ওকে খুব বোঝালো। তো বিগলিত স্বরে বলল, ভাইয়া আপনারা সারপ্রাইজ দিবে ভাবি, এই জন্য এরকম করেছে। ঋতুর কপাল কুঁচকে গেল। কিসের সারপ্রাইজ? গতবারের কথা মনে নাই? আপনাদের মধ্যে যোগাযোগ নাই, হঠাৎ একদিন ভাইয়া আসা হাজির। এবারও তেমন কিছুই হবে। সুরে বগ্র গলায় ঋতু বলল, তোমাদের ভাইয়া পাল্টে গেছে অনেক, আমাকে আর ভালোবাসে না, আগের মতো সময় দেয় না, সারাক্ষণ ব্যস্ততা দেখায়, ভণ্ড লোক। রুপি প্রতিবাদ করল, এভাবে বলো না ভাবি, ভাইয়া তোমাকে কত ভালোবাসে আর তুমি তাকে ভণ্ড বলছো? দিস ইজ নট ফেয়ার। এক্স্যাক্টলি, ভাইয়ের ভালোবাসা কত গভীর তা সচক্ষে দেখেছি আমরা। কিভাবে রাত দিন তোমাকে চোখে হারাতো, জ্বর বাঁধাতো। ইস, কি রোমান্টিক। নাবিলাও তাল মেলালো। নাবিলা এমনভাবে বলল যে ঋতুর লজ্জায় লাল হয়ে গেল, তবে নিজের নার্ভাসনেস কাটাতে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। সব মিথ্যে। অমি আত্মবিশ্বাসী সুরে বলল, ভাইয়া একটা না একটা কিছু তো চমক দিবেই, দেখে নিয়েন ভাবি। এই অমির কথা বাসি হইলেই ফলে। ঋতু অভিমান নিয়ে বলল, চাই না আমার চমক, চেনা আছে এই লোককে, শুধু ঝগড়া করতে জানে। আমিও এবার আর গলছি না। বলে ঋতু উদাসী ভঙ্গিতে বসে রইল। রুফিরা সবাই নিজেদের মুখ চাওয়াচাবি করল। ঋতুকে অনেক কিছু বলে বুঝ দিল, কিন্তু বিরহ যন্ত্রণায় দগ্ধ ঋতুকে ওদের কোনো সান্ত্বনার সুর ও হৃদয় ছুঁতে পারল না। ঋতুর মতে এই পাষণ্ড লোকটা কচুর ডাটি ছাড়া অন্য কোনো সারপ্রাইজ দিতে পারবে না। ওর কথা শুনে সবাই খুব হাসল। রাত গভীর হয়েছে। ঋতু বিছানায় শুয়ে একটা বই পড়ছিল, ঘুম ঘুম ভাব চোখে। বই রেখে ঋতু ঘুমানোর প্রস্তুতি নেবে এমন সময় ফোনটা শব্দ করে বেজে উঠল। উৎসুক ভঙ্গিতে ঋতু ফোন হাতে নিল ঠিকই, তবে নাম্বারটা চেক করলো না। ভেবে নিল ইফাতের ফোন। হলেও তাই, পরশু রাতে শেষ কথা হয়েছিল। এরপর ঋতু অভিমান করে আর ফোন দেয়নি। এবার ইফাত নিজে থেকে কল দেওয়ায় ঋতুর ভাব বেড়ে গেল খানিকটা। ধীরে সুস্থে কল রিসিভ করে বলল, হ্যালো। ওপাশ থেকে ইফাতের বলতে দেরি নেই, আমার মিষ্টি বউ, কি করছো তুমি? ইফাতের কথা শুনে ঋতু থতমত খেল। এত সহজভাবে কথা বলছে যেন কিছুই হয়নি ওদের মধ্যে। ঋতু বিস্মিত গলায় বলল, নাক ডেকে ঘুমাচ্ছি, আর খবরদার এসব আদিক্ষেতে আমাকে দেখাবেন না। ইফাত পাত্তা দিল না ওর কথায়। কেন, ভালো লাগছে না শুনতে? ঋতু ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনার সাথে আমার ঝগড়া হয়েছে, আপনি আমাকে বকেছেন। এখনো আমার রাগ কমেনি। আমার রাগ না ভেঙে এভাবে কথা বলবেন না, সাবধান। ইফাত এবারও যেন ওর কথা কানেই তুলল না, বলল, কিন্তু
আমার যে রাগ ভাঙাতে ইচ্ছে করছে না। ঋতুর গাল রক্তিম হলো। রেগে ফোন কেটে দিতে যাবে তখনই ইফাত বলল। নো নো, একদম ফোন কাটবে না। ঋতু কটমট করে বলল। তাহলে কি করব? চুমু খাবে, একটু টাইক হাক করবে। রাখুন তো, পাগলে পেয়েছে আপনাকে। ইফাত ঠোঁট চেপে হাসলো, বলল। জান। ঋতু কেমন ঘুরে পড়ে গেল, অস্পষ্ট স্বরে বলল। রেগে আছো? আছি। ইফাত তোষামোদী কণ্ঠে বলল। 100 চুমু তোমার কপালে, প্লিজ রাগ কমাও। ইফাত শব্দ করে যেন অদৃশ্য চুমু ছুড়ল। ঋতুর রাগ পড়ে গেল, বলল। কমিয়েছি। তোমার ঘরের দরজাটা একবার খুলবে? ঋতু বিস্মিত হলো। কেন? একটা সারপ্রাইজ আছে। দরজার বাইরে? হ্যাঁ। ঋতুর খটকা লাগলো। ইফাতও দরজা খুলতে বলছে, কিন্তু দরজার বাইরে থেকে চাপা হাসির শব্দ আসে। মনে হচ্ছে কেউ ওখানে দাঁড়িয়ে আছে, ফিস ফিস করে কথা বলছে। মানে কি? ঋতু ঢোক গেল। বাড়ির মানুষ ঘুমিয়ে, তাহলে বাইরে কে? চোর ডাকাত নয় তো? ঋতু চুপ করে শোনার চেষ্টা করতে ফোনের ওপাশ থেকে ইফাত অধৈর্য গলায় আবারও তাড়া দিল। এত দেরি কেন? প্লিজ খুলো। ঋতুর কিছুই বোধগম্য হলো না। কি এমন সারপ্রাইজ যার জন্য দরজা খুলতে হবে এত রাতে, তাও বাড়ির সবাই ঘুমিয়ে যাওয়ার পর? প্রথমে মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না, কিন্তু 2 সেকেন্ড যেতেই ও আধশোয়া অবস্থা থেকে তড়াক করে লাফিয়ে উঠল। আমতা আমতা করে বলল। আপনি? ইফাত হাসি আটকাতে না পেরে বলল। এবার তো খুলো। আমার পা দুটো তো গেল, সত্যি বলছি। ঋতু কথা বলা ভুলে গেল প্রায়। স্তব্ধ ভঙ্গিতে বসে রইল খাটের কিনারে, হৃৎপিণ্ডে হাতুড়ি বাজছে। দরজায় টোকা পড়ল। এবার ঋতু কি করবে বুঝতে পারল না। ইফাত এসেছে সত্যি। উত্তেজনা খুশিতে কাদো কাদো হয়ে গেল ওর মুখ। ওর পরনে ঢোলা পাজামা আর ইফাতের একটা ঢোলা শার্ট। এই বেশে সে কি করে দরজা খুলতে যাবে? ভাবলো একবার চট করে কাপড় পাল্টে নেবে, কিন্তু সেই সুযোগটুকু ইফাতকে দিল না। এক নাগারে হাতুড়ি পেটা করে যাচ্ছে দরজায়। ঋতু পরিমরি করে কোনো মতে ওনা দিয়ে আপাত মস্তক ঢেকে নিয়ে দুরু মনে দরজা পুরোপুরি না খুলে বাইরে উকি দিল। আর দেখল লম্বা চওড়া শরীরটা নিয়ে ইফাত দরজার দুপাশে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ঝকঝকে ফর্সা চেহারায় ক্লান্তি মিশে আছে, আর ওর চোখ দুটো দরজার ফাঁক দিয়ে ঠিক ওর দিকেই চেয়ে হাসছে। ঋতুর বুকে ঢিপ ঢিপ গাঢ় হলো, ঘড়ে পড়ে গেল। দরজার ফাঁকটুকু দিয়ে হাঁ করে তাকিয়ে রইল তার সুদর্শন বরের দিকে। ইফাত তখনই হাসলো। এরপর চট করে ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দরজা আটকে ফুস করে শ্বাস ছেড়ে ওর সামনে দাঁড়ালো। ঋতুর সৌভিত ফিরে এলো। ততক্ষণে ইফাত ঠিক ওর সামনে দাঁড়িয়ে লজ্জায় অস্বস্তিতে ঋতুর মরমর দশা হলো। কোথায় নিজেকে লুকাবে সেটা বুঝতে পারল না। এই 2 দিন আগেও যে লোকটার সঙ্গে পাল্লা দিয়ে ঝগড়া করেছে, যাকে আজে বাজে অনেক কথা বলে রাগিয়ে দিয়েছে, যাকে প্রতিনিয়ত আঙুলের ইশারায় নাচিয়েছে, এই মুহূর্তে সে মানুষটাকে নিজের সামনে দেখে ঋতু চোখ তুলে তাকাতে পর্যন্ত পারল না। সব ভ্রম মনে হলো ওর। ইফাত ওর অবস্থা দেখে মিটিমিটি হাসে। ঋতু চোখ তুলে তাকাতে তো পারলই না, উল্টো কাঁপাকাঁপি শুরু করে দিল। ইফাত ওকে ধাতস্থ হবার সময় দিল না। কানের অতি নিকটে মুখ নিয়ে বলল। 4 বছর পর দেখা, কেমন ফিল করছো আমার বউ? ইফাতের গরম নিঃশ্বাস কানের উপর পড়তে ঋতু জমে গেল। অদ্ভুত অনুভূতিতে টালমাটাল লাগলো সব। চোখ তুলে তাকানোর চেষ্টা করেও পারল না। অসহায় লাগলো নিজেকে। এমন কেন হচ্ছে বুঝতে পারছে না। ফোনে তো ঝালাপালা করে দেয় লোকটাকে। একটু আগেও ইচ্ছে মতো নাচা ছিল মানুষটাকে, অথচ সামনাসামনি ইফাতের সামনে নিজের এই দশা। ঋতু অস্বস্তিতে গাঢ় হয়ে গেল। 4 বছর পর দেখা বলেই কি এমন হচ্ছে, নাকি ইফাত আগের চেয়ে আরো সুদর্শন হয়ে গেছে বলে নিজের প্রতি ইনসিকিউরেট লাগছে বুঝলো না ঋতু। ইফাত ওর সংকোচ বুঝতে পারল। একটু জ্বালাতে ইচ্ছে করলো ওর। উষ্ণ ঠোঁট দুটো ছুঁয়ে দিল ঋতুর ঠোঁটে। ঋতু ওর শার্টের কলার আঁকড়ে ধরল। ইফাত ঠোঁট ছেড়ে দিয়ে সরু গলায় বলল। সংকোচ কাটলো। সারপ্রাইজ কেমন লাগলো বেবি? একটুও ভালো না। আমি আশায় তুমি খুশি হওনি? ঋতু থতমত খেলো। কথা গুলিয়ে যাচ্ছে ওর। দ্রুত মাথা নেড়ে বলার চেষ্টা করলো। খুশি হয়েছি। ইফাত ওর গালে আঁকিবুকি করতে করতে বলল। তাহলে বললে যে? আমাকে জানালে কি এমন হতো? গতবারও এমন করেছিলেন। ইফাত কপালের ভাঁজ সোজা করল।
উত্তর না দিয়ে আপাত মস্তক ঋতুকে পর্যবেক্ষণ করল। গায়ে কাটা দিল ঋতুর। এত লজ্জা অস্বস্তি ওর জীবনে হয়নি। ইফাত ওর অবস্থা দেখে ঠোঁট কামড়ে অন্যরকম হাসি আবিষ্ট চোখে ওর মুখের দিকে চেয়ে বলল। ইফাদের কথা শুনে ওর চোখের চাহনি দেখে আড়ষ্ট ভঙ্গিতে মাথা নোয়ালো ঋতু। ইফাদের পোশাকে ওর সামনেই এভাবে ওকে পড়তে হলো। কি ভাবছে মানুষটা? মুখে কিছু বলতেই যাবে তার আগেই ওকে থামিয়ে দিল ইফাত। হাত দুটো আঁকড়ে ধরে ওর ঠোঁট দুটো দখল করে নিল, ছাড়ল নিজের মর্জি মতো। ঋতুর ঠোঁট লাল, অপ্রস্তুত অবস্থায় চুমো। ফুলস্রোত নেবার সময়টুকু পর্যন্ত দেয়নি। রাগ হলো ওর, কিন্তু কিছু বলতে পারল না। ইফাত ওর অবস্থা দেখে বক্র হাসি হাসলো, কানে ঠোঁট ছুঁয়ে বলল, আগের চেয়ে অনেক বেশি ঝাঁঝালো হয়ে গেছো দেখছি। ক্রেডিটটা কার? এমন আচানক কথা শুনে ঋতু চোখ পাকিয়ে তাকালো। এরপর যেই ওকে রেগে ওকে ঠেলে দূরে সরিয়ে দিতে যাবে, ইফাত আবারও ঋতুর হাত দুটো নিজের মুঠোয় আটকে নিল। দুহাতে ওকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে নাটকে গলায় বলল, আমি জানি তুমি আমাকে ক্রেডিটটা দিবে, তবুও সন্দেহ তো লাগে আমার বউটার আবার সময়ে অসময়ে মুড সুইং হয় কি না। বুড়ো টুড়ো হয়ে গেছি, এখন যদি তার নজর অন্যদিকে চলে যায় তাহলে এই বয়সে এসে মুখে চুনকালি মেখে বসে থাকা ছাড়া আমার আর কিছুই করার থাকবে না। সেজন্যই জিজ্ঞেস করলাম, তুমি আবার কিছু মনে করনি তো? ঋতুর চেহারাটা দেখার মতো হলো। ইফাত ঠোঁট চেপে হাসলো, বুঝলো ইফাত ওকে ইচ্ছে করে রাগাতে চাইছে। সেদিন ঝগড়ার সময় রাগের মাথায় মুখ ফসকে ইফাতকে বুইড়া বাদর বলেছিল, এখন সেটারই শোধ নিচ্ছে। অথচ বাস্তবে ইফাতের বয়স বাড়লেও এর কোনো লক্ষণ ওর চেহারা বা আচরণের ধারে কাছেও নেই। যেখানে অন্যদের চোখ মুখে বয়সের একটা ছাপ দেখা যায়, সেখানে দিন দিন ইফাতের বয়স কমছে বই বাড়ছে না বলেই মনে হয় ঋতুর। ও মুগ্ধ চোখে খুঁটিয়ে খুঁটিয়ে ইফাতকে দেখায় মনোযোগ দিল। ঠোঁট, নাক, চোখ, কপাল, এমনকি চুলগুলো বাদ দিল না। অদ্ভুত মহাচ্ছন্নতায় ডুবে গেল কয়েক মুহূর্তের জন্য। বুকের ভেতরে শূন্য জায়গাটা পূর্ণ অনুভব হতে ছলছল চোখ মেলে আবিষ্ট কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি আমাকে দুঃখ দিয়ে মজা পান? ইফাত ভাবুক নয়নে ওর দিকে চেয়ে থেকে বলল। শুনতে চাও? উত্তর না দিয়ে ঋতু মুখ অন্যদিকে ফিরিয়ে বসে রইল। ওকে চুপ দেখে ইফাদের ভ্রু কুঁচকে এলো। পেছন থেকে আঁকড়ে ধরে গভীর স্বরে বলল, পুরোটা শুনবে তো? তোমাকে দুঃখ দিয়ে আমি একটু মজা পাই না। এই যে সব গুছিয়ে চলে এসেছি কার জন্য? তোমাকে ভালোবাসি বলেই তো। ঋতুর মনে শীতল বাতাস এসে হানা দিল। শান্ত হয়ে গেল মনটা। ইফাদের দিকে তাকালো চোরা চোখে। ওনার কোণে ভেজা চোখ দুটো মুছে নিল। ইফাত চুপচাপ ওকে দেখলো অনেকটা সময়। এরপর নড়ে চড়ে বসে নিজের দু হাত বাড়াতেই ঋতু ওর বুকে মাথা রাখল। ইফাত আটকে রাখে শ্বাসটুকু ফেলল। সব মজা আর ফাজলামো বাদ দিয়ে ওর চুলে নাক ডুবিয়ে স্বর্গরাজ্যে হারিয়ে গেল। দরজার বাইরে থেকে তখন শোনা যাচ্ছে বাড়ির বিচ্ছু ছেলেমেয়েদের চাপা হাসি। ইফাদের ওরকম আকাশমণি দেশে ফেরার ব্যাপারটা নিয়ে নাজিয়া ইসলাম বেশ বকলেন ছেলেকে, সেই সাথে বাড়ির বিচ্ছুদেরও। কারণ ওরা সবাই জানতো ইফাত দেশে ফিরবে, কিন্তু বলেনি। ইফাত মায়ের কপালে চুমু দিয়ে তার সব রাগ ভুলিয়ে দিল। নাজিয়া ইসলাম শান্তি পেলেন। যাক, ঘরের ছেলে ভালোভাবে ঘরে ফিরেছে, তার আর কিছুই চাওয়ার নেই। খুনসুটি, আনন্দ, ঝগড়া, কথা কাটাকাটিতে দিনগুলো কেটে যেতে লাগলো ইফাত ঋতুর। ভালোবাসা আরো গাঢ় হলো দুজনের। এর মধ্যে এক বিকেলে গিয়ে বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিয়ে ভালোবাসা ভাগ করে নিচ্ছিল ঋতু ইফাত। সেই সময়ই ঘরের দরজায় টোকা পড়ল। ইফাত গিয়ে দরজা খুলতে নাজিয়া ইসলাম হুড়মুড় করে ঘরে ঢুকে বিচলিত কণ্ঠে ঋতুকে বললেন, তোমার ফোন নাকি বন্ধ? বিআই মশাই ফোন করেছিল, ঈশিতার লেবার পেইন উঠেছে, ওকে হসপিটালে নিয়ে এসেছে ওনারা। রেডি হও, আমরা যাচ্ছি। বলে তিনি যেভাবে এসেছিলেন সেভাবেই বেরিয়ে গেলেন। এদিকে খবরটা শুনে ঋতু কিছুক্ষণ থম মেরে বসে রইল। মুখ থেকে চা ছলকে বলল। মনে ভর করল বোনের প্রতি দুশ্চিন্তা। এর প্রভাব এতটাই গাঢ় হলো যে ওর মুখ রক্তশূন্য হয়ে গেল। মাকে হারিয়েছিল খুব ছোটবেলায়। এরপর ঈশিতাই মায়ের স্নেহ শাসন দিয়ে ওকে বড় করেছে। সারাক্ষণ খ্যাক খ্যাক করে ঋতুকে বকাঝকা করলেও এই ঈশিতাই ওকে সবচেয়ে বেশি আগলে রেখেছে, ভালোবেসেছে। ঋতু নিজেও বড় বোনকে মায়ের মতো ভালোবাসে। সেজন্য বোনকে হারিয়ে ফেলার ভয় হলো ওর। দুশ্চিন্তা ও হৃৎপিণ্ডের ধুকপুকো নিয়ে এসে ভর করল। ইফাত ওর মনের অবস্থা বুঝতে পেরে ওকে ভরসা দিল।
চিন্তা করো না, একদম সব ঠিক হবে। ঋতু ভীতু আর ছলছল কণ্ঠে বলল। আপুর কিছু হবে না তো? ইফাত ওকে ভরসা দিয়ে বলল। ধুর বোকা, কি হবে, কিছুই হবে না, আল্লাহ ভরসা। ঋতুর মনের ভয় তবুও কমল না। কোনো মতে তৈরি হলো হসপিটালে পৌঁছাতে। ওদের আধ ঘন্টা সময় লাগলো। ততক্ষণে ঈশিতাকে ওটিতে নেওয়া হয়ে গেছে। সবার মুখ দুশ্চিন্তাগ্রস্ত, টুইন বেবি হবে, এজন্য চিন্তাটাও বেশি। ঈশিতার শাশুড়ি রাহেলা খাতুন করিডোরের চেয়ারে বসে দোয়াদুরত পড়ছেন। এজাজ আর বাবুল মিয়া ব্যস্ত ভঙ্গিতে কথাবার্তা বলছে, ছোটাছুটি করছে। 2 ব্যাগ বি পজিটিভ রক্তের প্রয়োজন পড়ল। তোফের বন্ধুরা তা জোগাড় করে দিল। পুরোটা সময় ঋতু ইফাদের হাত ধরে বসে রইল। সময় গড়ালো ঘণ্টাখানিক। ঈশিতা যমজ বাচ্চার মা হয়েছে, 1 ছেলে 1 মেয়ে। মা ও সন্তান সকলেই সুস্থ আছে, তবে ঈশিতার এখনো জ্ঞান ফিরেনি। অতি শীঘ্রই ফিরবে। খবর শুনে সকলের মনে স্বস্তি ফিরে এলো। ঈশিতার স্বামী এজাজ রুমাল দিয়ে চোখের কোণা মুছে নিল। রাহেলা খাতুন শুকরিয়া আদায় করলেন। কিছুক্ষণ পর 2জন নার্স কোলে করে বাচ্চাদের নিয়ে এলো। এজাজ আগে 2জনকে কোলে নিল। বিয়ের এতগুলো বছর ধরে সে এই দিনটারই অপেক্ষা করে গেছে। উপরে উপরে ঈশিতাকে বাচ্চার জন্য পাগলামি করায় ধমকালেও সে মনে মনে নিজের বাচ্চা নিয়ে স্বপ্ন বুনে রেখেছিল। এত বছর পর সেই স্বপ্নগুলো সত্যি রূপে ধরা দেওয়ায় এজাজের খুশির অন্ত নেই। ইচ্ছে করছে ঈশিতাকে পুরো পৃথিবীটা লিখে দিতে, ওকে এই ছোট্ট 2টা কিউট বাচ্চা উপহার দেওয়ার জন্য। এতক্ষণ ভেতরে ভেতরে যে বড্ড ভীতু হয়ে পড়েছিল, নিজের নার্ভাসনেস কমানোর জন্য সে শান্ত ছিল, কাজে ব্যস্ত থাকার চেষ্টা করছিল। স্ত্রী সন্তানকে ভালো দেখে এবার সে চিন্তামুগ্ধ। বাচ্চাদের কোলে নিয়ে পলকহীন মুগ্ধ দৃষ্টিতে দেখেই যাচ্ছে। বুকের ভিতর প্রশান্তির ছোঁয়ায় তার হৃদয় কলিজার ঠান্ডা হয়ে গেছে। বাবা হওয়ার অনুভূতি এজন্যই বোধহয় সবচেয়ে সুখের। এটাই বুঝি পুরুষের জীবনের সবচেয়ে সুন্দরতম সফলতা। এজাজ যখন সন্তান সুখে উদ্ভুল, তখনই ওর মা রাহেলা খাতুন এসে খুশিতে ডগবগ হয়ে চোখ ভরা পানি নিয়ে বললেন, দেখি কই আমার নাতনিটা কই, কার মতো হইছে? এজাজ হেসে বলল, ঈশিতার মতো। রাহেলা খাতুন কিছুক্ষণ নাতনিকে ভালোভাবে পরখ করে বললেন, আরে না, দেখ ওই তোর মতোই হইছে, নাক আর কপালটা পুরাই তোর কপি পেস্ট। এজাজ মেয়েকে আবারও পরখ করল। তার চোখে এমন কিছুই ধরা পড়ল না, বরঞ্চ ঈশিতার মুখচ্ছবির প্রতিফলনই তার ছোট্ট কন্যার মুখে দেখতে পেল। সে কপাল কুঁচকে বলল, ভালো কইরা দেখেন আম্মা, ও পুরাই ঈশিতার মতো, চোখ, নাক, ঠোঁট, কপাল সব। দুলাভাইয়ের চেহারা দেখে ঋতুর হাসি পাচ্ছে। বেচারা ভালোই কনফিউশনে পড়ে গেছেন। রাহেলা খাতুন ছেলের মুখের দিকে চেয়ে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। ছেলের কথা শুনে তারও হাসি পাচ্ছে। তার বৌমা যে এতগুলো বছর একটা বাচ্চার জন্য তার ছেলের কাছে কত ধর্ণা দিয়েছে তা তিনি জানেন। এ নিয়ে ছেলের সাথে তারও কম কথা কাটাকাটি হয়নি, কিন্তু মা বাবা ঈশিতা কারোর কথাই সে কানে তোলেনি। এ নিয়ে ছেলের প্রতি অভিমান ছিল তার, কিন্তু নাতি নাতনির দুটোর দিকে চেয়ে তার সব রাগ দূর হয়ে গেছে। তিনি ছেলেকে হেসে বলেন, মনে হয় তোগো 2জনের চেহারাই পাইছে। তোরা 2টা তো পাগল। 2 বছর আগের কাজ 2 বছর পরে করছস। আমার নাতি নাতনি তেমন না হইলেই হয়। ঋতু রাহেলা খাতুনের কথায় সায় জানিয়ে বলল, ঠিক ঠিক, এর জন্য আপনার শাস্তি পাওয়ার উচিত, কিন্তু আমার বাচ্চাগুলোর জন্য আপনি পার পেয়ে গেলেন দুলাভাই। এজাজ মা আর শালির কথায় বিব্রত হলো, লজ্জা পেল। মেয়ের কপালে চুমু খেয়ে বাবুল মিয়ার কাছে গেল। তোয়ালেতে মোড়ানো ছোট্ট পুত্র সন্তানটিকে দেখে সে কিছুক্ষণ থমকে রইল। এ ছেলেটাও দেখি ঈশিতার মতোই দেখতে হয়েছে। বাবুল মিয়া গদগদ কণ্ঠে এজাজকে বললেন, বুঝলা জামাই, আমার নাতিটা একেবারে তোমার মতো হয়েছে, অন বুদ্ধিটাও তোমার মতো হইলেই হয়েছে। আমার নাতিরে আমি ডাক্তার বানাবো। এজাজ হাসলো শ্বশুরের কথা শুনে। শ্বশুরের চোখ কি গেল নাকি? এই ছেলে মোটেও তার মতো হয়নি। বোনের মতো সেও ঈশিতার সুন্দর মায়াবী চেহারা পেয়েছে। ছেলেকে কোলে নিয়ে গালে কপালে চুমু খেলো এজাজ। তখনই সে হাতের নিচে ভেজা কিছু অনুভব করল। তোয়ালেটা আলতো করে সরাতেই বুঝতে পারল তার ঘণ্টাখানিক আগে ভূমিষ্ঠ হওয়া ছেলে প্রথম জলত্যাগটা করেছে তার বাবার কোলেই। এজাজ তার মায়ের দিকে হতাশ মুখে তাকালো। ঋতু, ইফাত, রাহেলা খাতুন, নাজিয়া ইসলাম সহ করিডোরে থাকা সকলেই হেসে উঠল। 2জন নার্স এসে বাচ্চাদের নিয়ে বেবি কেয়ারে চলে গেল। বাবুল মিয়া ছুটলেন মিষ্টি আনতে। ইফাত সব দেখে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে উদাস ভঙ্গিতে বসে রইল।
বাবা হওয়ার মতো এমন মিষ্টি সুখ সে কবে পাবে। এক ফাঁকে ঋতুকে সে ফিসফিস করে বলল, আমার লোভ হচ্ছে ঋতু, আমারও এমন অনেকগুলো কিউটি পাই চাই। ঋতু লজ্জা পেয়ে কনুই দিয়ে মারল ওকে। ইফাত শব্দহীন হাসলো, এক হাতে আগলে নিল ঋতুকে। সময় পেরোলো আরও কিছুদিন। নভেম্বরের মাস, শীতের প্রকোপ শুরু হয়ে গেছে। গতবারের তুলনায় এবার একটু আগেই শীতের আনাগোনা দেখা যাচ্ছে। সবুজ গাছগাছালি বিবর্ণ রূপ ধারণ করেছে। তরতাজা পাতাগুলো শুকিয়ে গাছের ডালে মিশে আছে। ম্লান আকাশ, পাখিদের ওড়াউড়িও তেমন একটা চোখে পড়ে না। ইফাত বিছানায় বসে ল্যাপটপে মনোযোগ দিয়ে একটা ডকুমেন্ট পড়ছে। তার বাহুডোরেই ঋতু শুয়ে আছে গাল ফুলিয়ে। গাল ফোলানোর কারণ, ঋতুরাজ বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারেনি। তার কারণ ইফাত শেষ মুহূর্তে এসে সে অসুখ বাঁধিয়েছে। আর এ অবস্থায় ঋতু কিছুতেই বাবা বাড়ি গিয়ে শান্তি পাবে না। তাই ঋতুর মন খারাপ। মনে হচ্ছে ইফাত ইচ্ছাকৃতভাবে ট্যাপের বরফ ঠান্ডা পানিতে ডুবে জ্বর ঠান্ডা বাঁধিয়েছে। কারণ ঋতুর বাড়ি যাওয়ার খুব শোনার পর থেকেই ইফাত মুখ ফুলিয়ে বসেছিল। মুখে না করেনি, তবে মনে মনে সে চায়নি ঋতু খুব ভালো করে, সেটাও ইফাত মিনমিন করে স্বীকার করেছে। একা ঘরে সে নাকি থাকতে পারবে না। রাতে নাকি ওর খুব ভয় হয়, কষ্ট হয়। শুনে ঋতু হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। ওর বাড়ি যাওয়াটা আটকে দিয়ে এই লোক দিব্যি ল্যাপটপে ডুবে আছে। রাগে ক্ষোভে ঋতুর কান্না পাচ্ছে। ইচ্ছে করলেই সে যেতে পারে, কিন্তু সেটাও পারছে না এই লোকের জ্বর ঠান্ডার জন্য। থাকতে পারবে না চিন্তা নিয়ে। সব মিলিয়ে ঋতুর যাওয়ার ইচ্ছেটাই মরে গেছে। একসাথেও থাকার কথা ছিল ওর, কিন্তু এখন সবেতে ঘুরে বাড়ি। ইফাত ডকুমেন্ট পড়া শেষ করে ল্যাপটপটা কোলে রেখেই ম্লান স্বরে জিজ্ঞেস করল, বিদেশেও কি সারা বছর আপনি জ্বরে ভুগতেন? না না, মাঝে মাঝে হতো নর্মাল। তাহলে? ঋতু ওর প্রশ্নের জবাব না দিয়ে হাত দিয়ে কপাল মুখ চেক করে বলল, আসলে তখন একটু টেনশন হতো, তখনই আর কি। অনেকটা মনস্তাত্ত্বিক বলতে পারো। মনের চাপ শরীরে পড়ে। ঋতু হতাশ চোখে তাকালো। আমি বাপের বাড়িতে যাব, এখানে আপনার চাপ নেওয়ার কি আছে? হ্যাঁ, টেনশন একটু একটু সবার হয়, সেটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে অসুখ বাঁধিয়ে বিছানায় পড়া, জীবনে শুনিনি এমন কিছু। আপনাকেই প্রথম দেখলাম। এখন তো দেখছি আমি আপনাকে ছাড়া এক রাতের জন্য কোথাও যেতে পারবো না। এ কেমন আজব রোগ! ইফাত অপরাধীর ন্যায় চোখ নিচু করল। সরি। ঋতু দীর্ঘশ্বাস ফেলে ওর কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। কিভাবে আপনার অদ্ভুত এই মনোরোগ সারবে সেই সমাধান খুঁজুন। তুমি খুঁজে দাও না। ঋতু চোখ বড় বড় করে তাকালো। আমি কিভাবে খুঁজবো? ইফাত আবদারের সুরে বলল, একটু আদর করে চুমু খেয়ে আমার জ্বর নামিয়ে দাও। ঋতু সবটাই বুঝতে পারল। হাসি পেল ওর, তবে না বোঝার ভান করে বলল, অদ্ভুত, বাপের জন্মে শুনিনি চুমু খেয়ে জ্বর নেমে যায়। এবার তো জ্বরের ভাইরাস আমাকে আক্রমণ করবে। কী সব উল্টাপাল্টা কথা যে বলেন আপনি! জ্বর হয়ে মাথা গেছে। মাকে জানাতে হবে যে মা, আপনার বিদেশ ফেরত গুণধর পুত্রের মাথার ঠিক নেই, জলদি ব্যবস্থা নিন। ইফাত বিস্মিত হয়ে ওর কথা শুনলেও শেষের কথাগুলো শুনে রেগে গেল। ওর যাওয়া বুঝতে পারছে না ঋতু নাকি বুঝেই এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছে। ও চট করে ঠোঁট চেপে ধরল ঋতুর ঠোঁটে। ঋতুও কম চায় না, কামড় বসিয়ে দিল। ইফাত ব্যথা পেয়ে ছিটকে সরে গেল। চোখ মুখ কুঁচকে আঙুল দিয়ে ঠোঁট ঘষতে ঘষতে বলল, জ্বরে কাহিলামি, এরপরেও কামড় বসিয়ে দিলে? বেয়াদব মেয়ে, আমার ঠোঁট কেটে ফেলেছ। ঋতু ততক্ষণে উঠে বসে নিজের জামা কাপড় ঠিকঠাক করছে। মুখ বাঁকিয়ে বলল, জ্বর শরীরে অসুরের মতো শক্তি নিয়ে চেপে ধরেছিলেন, আবার আমাকে বলছেন বেয়াদব। দেখি কে আবার এই বেয়াদবের কাছে ঘেঁষে। যাচ্ছি। ইফাত ব্যথা নিয়ে ভোঁতা স্বরে চেঁচিয়ে উঠল, যাও যাও, বয়ে গেছে আমার তোমার কাছে ঘেঁষতে। ঋতু ছাড়া তো চলেই না, আবার বড় বড় কথা। কথাগুলো মনে থাকলেই খুশি হব। ঋতু ঘর থেকে বেরিয়ে যেতে যেতে কথাগুলো বলে গেল। ইফাত না শোনার ভান করে ঠোঁটে আঙুল বোলাতে লাগলো। এসব কথা কাটাকাটি মনে রাখতে ওর বয়ে গেছে। 100 বার কাছে ঘেঁষবে, কি করবে ঋতু ভালোবাসা ছাড়া। এরপরে 3 দিন ইফাতকে সত্যি এড়িয়ে চলল ঋতু। এর 3 দিন অবশ্য চমকপ্রদ একটা ব্যাপার ঘটে গেল, যেটা ঋতু বাড়ির সবাইকে জানালো ইফাতকে ছাড়া। চতুর্থ দিন রাতে ঘুমোতে যাওয়ার সময় অভিমানী ঋতুকে টেনে টুনে নিজের বুকে এনে ফেলল ইফাত। নিজের থেকে আকারে শক্তিতে বেশি ইফাতের থেকে ঋতু নিজেকে ছাড়াতে পারল না। ইফাতকে সাপের মতো আস্তে পিস্তে জড়িয়ে ধরে ওর হাত কপালে ঠেকিয়ে বলল,
দেখো জ্বর বেড়েছে, দেখো না। ঋতু কপাল থেকে হাত না সরিয়ে গরম স্বরে বলল, আমি দেখবো কেন? আমি তো বেয়াদব। ঠোঁটে কামড় দিয়েছিলে তো বেয়াদবি তুমি। সব কথা শেষ কথা, এই বেয়াদব বউকেই চাই আমি। ঢং। আচ্ছা বাবা, আমি সরি বলছি। ঋতু আর কিছু বলল না। ইফাদের উষ্ণতা অনুভব করে শান্ত হয়ে মিশে গেল। ওর গালে আঁকেবুকি করতে করতে অনেক কথাই বলতে লাগলো ইফাদ। রাগ ভুলে ঋতু শুধু হু হা করে ওর কথায় তাল মেলাচ্ছে। সময় পেরোলো। ইফাদ হাবিজাবি অনেক কিছু বলার পর এক সময় বলল, আমাদের হিকু পিকু কবে আসবে? বয়স তো হয়েছে, এর বেশি দেরি করলে বাচ্চারা আমাকে মামা দাদু ডাকা শুরু করবে। নিজের বাচ্চার মুখে আমি একদম ওসব ডাক শুনতে চাই এই পর্যায়ে ঋতুর জবাব পাওয়া গেল না। ইফাদ আঁকিবুকি থামিয়ে মাথাটা একটু উঁচু করতে করতে বলল, না। চুপ কেন? রাগ কমেনি কিছু তো? কথা শেষ হওয়ার আগেই ইফাদ দেখল ঋতুর চোখ বন্ধ। দেখে মনে হচ্ছে ঘুমে বিভোর। ব্যাপারকে চেক করতে গিয়ে দেখল রক্তিম হয়ে আছে ঋতুর নাক গাল। খটকা লাগলো ওর। ঋতুর গালে টোকা দিতে আরও গুটিসুটি মেরে গেল মেয়েটা। ইফাদের মাথায় শয়তানি বুদ্ধি এলো। ঋতুর হাত পায়ের তালুতে সুরসুরি দিতে শুরু করলো। লাফিয়ে উঠে বসলো ঋতু। তোতলানো স্বরে বলল, ফাজিল লোক, কি করছিলেন? ইফাদ কিছু জানি না এমন ভান করে বলল। চেক করছিলাম ঘুমিয়েছো কিনা। ঋতু গাল ফুলিয়ে বলল, বড্ড জ্বালান আপনি। ইনোসেন্ট চেহারা নিয়ে ঘুরে বেড়ান, আসলে আপনি একটা বদের হাড্ডি। ইফাদ গম্ভীর মুখে বলল, বেশি জ্বালাই 3 দিন কিন্তু সুযোগ দাওনি। বেশ করেছি। ইফাদ ওর রাগ দেখে গাল টেনে বলল, আমি বলেই এত ভালোবাসছি, অন্য কেউ হলে ঘাট ধরে বাপের বাড়ি রেখে আসতো। তুমি আমাকে আমার চেয়েও বেশি জ্বালাও, কয়লা বানিয়ে দাও প্রতিবার। তবু আমি তোমাকেই ভালোবাসি, বাসবো। ইফাদ অভিমানী গলায় বলল। ঋতু চোখ ছোট করে অন্যরকম দৃষ্টিতে দেখলো ওর অঙ্ক স্যারকে। আসলেই বিয়ের এতগুলো বছর পার হওয়ার পরেও এই লোকটাকে কারণে অকারণে জ্বালানো ছাড়েনি ও। অন্য কেউ হলে ওর এসব ঢং বেশি দিন সহ্য করতো না। অথচ ইফাত প্যাস গোসহীন আস্ত একটা ভালোবাসাময় মানুষ, যে ঋতুর কাছে প্রতিবার ইচ্ছে করে জেনে বুঝেই হেরে যায়। যে মানুষটা ওর প্রতিটা কথা আমলে নেয়, রাগ অভিমান দূর করে দেয় নিমিষেই। এই যে গত 3 দিন যাবৎ এই লোকটার কাছ থেকে বাবা হওয়ার সুন্দর সংবাদটি লুকিয়ে রেখেছে জানে ঋতু। ইফাত তবুও ওর প্রতি রাগ দেখাতে পারবে না। এত বেশি ভালোবাসে ঋতু মানুষটাকে, অথচ কখনো বুঝতে পারেনি এই মানুষটাকে ভালোবেসে ও যে সুখ পেয়েছে তার সাথে অন্য কোনো সুখের তুলনা চলে না। আর ধোঁয়াশায় রাখা ঠিক হবে না বেচারা হবু বাবাকে। মায়া হলো ঋতুর। ওর অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে থাকাটা ইফাত লক্ষ্য করলো। ভ্রু সোজা করে কাছে টেনে বলল, চলো না নিয়ে ফেলি। ঋতু বোঝেও না বোঝার ভান করলো ইফাতের অধৈর্য গলার স্বর। বেবি, চেয়েছিলে না তুমি? প্রতিক্রিয়া স্বরূপ ঋতু ওর হাত টেনে নিয়ে কিছুক্ষণ বসে রইল। এরপর ধীরে ধীরে নিজের পেটের উপর হাত রেখে বলল, সরি, বাবা হওয়ার খবরটা আপনি এখনো পাননি। ইফাত হতভম্ব হলো। চমকালো। ঋতুর মুখ থেকে নজর সরিয়ে পেটের ওপর রাখা হাতটাতে দৃষ্টি দিল। নিজেকেই বলল, আমি কি কানে ভুল শুনলাম? বাবা হব আমি? ঋতু হাসিতে ফেটে পড়ল ভেতরে ভেতরে। ইফাদের বিস্ময় নিয়ে তাকিয়ে থাকাটা বেশ লাগলো ওর। কানের কাছে মুখ নিয়ে বল, ট্রাস্ট মি ইফাত আনিসুর, আপনি বাবা হবেন। খুব বড় একটা চমক, যে চমকের জন্য ইফাত তখনও প্রস্তুত ছিল না। যে স্বপ্ন এত দ্রুত বাস্তবায়িত হবে ভাবেনি। সেই চমক পেয়ে কতক্ষণ স্তব্ধ হয়ে রইল ও। এরপর বিস্ময় ভুলে এমনভাবে জড়িয়ে ধরল ঋতুকে যে ও খানিকটা ভরকে গেল। ইফাত স্তব্ধ, অপ্রস্তুত, এলোমেলো স্বরে বলল, হেই মেয়ে ঋতু, আমি কি বলবো কিছু তো বুঝতে পারছি না, মাথায় আসছে না, কান্না পাচ্ছে। ওয়েট, বাড়ির সবাইকে খবরটা জানিয়ে আসবো আগে। সবাই জানে, আপনি বাদে। ঋতু ওকে চমকে দিয়ে বলল, সারপ্রাইজ! আপনি যেমন আমাকে দেন, বাড়ির সবাইকে দেন। ইফাত থম মেরে গেল। ঋতু হেসে বলল, ইফাত নিজের ভেতরের ঝড়টা কাউকে দেখাতে পারছে না। এত খুশি ও জীবনে হয়নি। বাবা হবে সে। আর এই পৃথিবীর সেরা খবরটা ঋতু ওর থেকে লুকিয়েছে। না, এর কোনো ক্ষমা হবে না, একদম না। ও তখনই ঋতুকে তার শাস্তি দিয়ে দিল। বরাবরের মতোই শক্ত করে চেপে ধরে চুমু খেলো ঋতুর গালে। পেটে ঠোঁট ছুঁয়ে কান পেতে অনেকক্ষণ বসে রইল। বিড়বিড় করে কিছু বলল নিজের অনাগত বাচ্চাকে, যেগুলো ঋতুর কানে আসে না।
ইফাদের খুশি দেখে মনের ভিতর অদ্ভুত সুখ ডানা মেলে উড়ছে ঋতুর। ও শুধু ইফাদের পাগলামি দেখে হাসছে। হাসতে হাসতে ওর চোখে জল চলে এসেছে। বাইরে শীতল বাতাস, অর্ধ বাঁকা চাঁদ আলো ফেলছিল আধারের চাদরে মোড়ানো পৃথিবীতে। ঋতুর চোখ বুঝল, প্রশান্তির শ্বাস ফেলল। এরপর গভীর দৃষ্টিতে চেয়ে রইল ওর অপ্রিয় থেকে প্রিয় হয়ে ওঠা প্রিয়তম মানুষটার পানে।